আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিক্রয়, বিপণন এগুলো নিয়ে যা কিছু হচ্ছে রীতিমতো ভেলকিবাজি, তেলেস্মাতি এবং সরকারের অসতর্কতা, অদক্ষতা, আমাদের যারা আমজনতা এদের মধ্যে অনেকের অস্থিরতা, অনেকের অসততা এবং অনেকের চক্রান্ত সব মিলিয়ে পুরো দেশ জাতিকে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিয়েছে। মানুষের ক্রোধ, মানুষের রাগ, অস্থিরতা এগুলোর ফলে নিত্য নতুন অপরাধের জন্ম হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে দুটো ঘটনা বলে নিই। একটি ঘটনা হলো, অনেকক্ষণ ধরে এক ভদ্রলোক ট্রাক ড্রাইভার, সে তেলের জন্য অপেক্ষা করছিল পেট্রোল পাম্পে। পরে ধৈর্য হারিয়ে ফেলেন, রাগ হয়ে যান এবং সেই পেট্রোল পাম্পের যে ম্যানেজার তাকে ট্রাকের নিচে ফেলে মেরে ফেলেন। গ্রেপ্তার হয়েছেন তিনি। এটি একটি অপরাধ। আরেকটি অপরাধ হলো যে গাড়ির মালিক, সেই গাড়ির মালিক তিনি অস্ত্রধারী ধনী ব্যক্তি, সিনিয়র ধৈর্য হারিয়ে ফেলেন এবং সে অস্ত্র প্রদর্শন করে সেখানে গোলাগুলি করে তিনি তছনছ করে ফেলেন। এর বাইরে বেশ কয়েকজন পেট্রোল পাম্প মালিক, তারাও সেই তাদের পেট্রোল পাম্পে যে সকল ঘটনা ঘটছে, যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকে হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করছেন। তেল নাই, হাজার হাজার বা শত শত লোক দাঁড়িয়ে আছে, অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করছে, পেট্রোল পাম্পে আগুন দেওয়ার কথা বলছে, ভেঙে ফেলার কথা বলছে। এই চাপ অনেক পেট্রোল পাম্পের কর্মকর্তা, কর্মচারী, মালিক, শ্রমিক তারা নিতে পারছে না। বিভিন্ন ডিপো আমাদের দেশে, জানেন যে আমাদের যে তেলগুলো, সেই তেলগুলো সমুদ্র পথে আসে, এখন ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসে এবং এই তেলগুলো ক্রুড অয়েল হিসেবে কিছু আসে, মানে অপরিশোধিত হিসেবে আসে আর পরিশোধিত হিসেবে আসে। এগুলো আমাদের যে একমাত্র চট্টগ্রামে যে ইস্টার্ন রিফাইনারি আছে, সেখানে রিফাইনারি হয়, যেগুলো অপরিশোধিত, আর যেগুলো পরিশোধিত সেগুলো সরাসরি বাংলাদেশে যে বিভিন্ন ডিপো রয়েছে, বিভিন্ন জায়গাতে ডিপো রয়েছে, 4টি কোম্পানি, পদ্মা, মেঘনা, যমুনা, 3টি কোম্পানি, তেল কোম্পানি। তো এই কোম্পানিগুলোর অসংখ্য ডিপো রয়েছে, সেই ডিপোগুলোতে তেল যায়। আর বিভিন্ন ডিলার, যেমন পদ্মার ডিলার, যমুনার ডিলার, মেঘনার ডিলার, তো এই ডিলারগুলোর মাধ্যমে এই ডিপো থেকে এই কোম্পানিগুলো তেল মানে সারা বাংলাদেশে দেয়। এখন ধরুন, এই যে 4টি কোম্পানি, এগুলোর মালিক হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। তারা তেল আমদানি করে তারপরে সেগুলো এই কোম্পানির কাছে তারা বিক্রি করে, বিপিসি। আর এই কোম্পানিগুলো তাদের যে সকল ডিলার রয়েছেন, সেই ডিলারের মাধ্যমে সারা বাংলাদেশে সেগুলো তারা সরবরাহ করে এবং এজন্য তাদের নিজেদের গাড়ি আছে। প্রত্যেকটা কোম্পানির এভাবে শত শত এরকম পেট্রোলিয়াম পরিবহন করার গাড়ি আছে। আপনি দেখবেন যে মানে লাল রং দেওয়া, ডেঞ্জারাস, বিপজ্জনক, পদ্মা লেখা, যমুনা লেখা, মেঘনা লেখা। তো এই যে ডিপো থেকে যে এখন যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো নিরাপদ না। এই গাড়িগুলো যখন পথে চলছে, ড্রাইভার তো চালিয়ে যাচ্ছে, এর পেছনে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেই পাম্প খুলে নিয়ে নিচ্ছে। অনেকে মাঝপথে সেই লরি, বিভিন্ন কোম্পানির লরি আটকে সেখান থেকে তেল তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এগুলো খবরে আসছে না, কিন্তু অসংখ্য ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে কাজ হচ্ছে, সেই কাজটা হলো, বিভিন্ন পেট্রোল পাম্পে ধরেন যারা চাকরি করে, সব কর্মচারী তার ভালো না, কিছু কর্মচারী অসৎ, তারা ওই ওজনে কম দিবে। 2 নম্বর আবার অনেক পেট্রোল পাম্প আছে, তারা 2 নম্বর তেল বিক্রি করবে, কেরোসিনের সাথে ওটা মিলাবে, ওটার সাথে ওটা মিলাবে, এই সমস্ত কাজ করে। কিন্তু এই ক্রাইসিস যখন আসে, তখন দেখা গেল ডেইলি যদি তারা 3-4 হাজার লিটার তেল ওখান থেকে সরিয়ে ফেলতে পারে, আর
বাজার মূল্যের সাথে ৩ গুণ দামে তারা বিক্রি করতে পারে। তাহলে নগদ ৪ লাখ ৫ লাখ টাকা সে পার ডে ইনকাম করতে পারে এবং এটার একটা সিন্ডিকেট কিন্তু এই কদিনে গড়ে উঠেছে। যারা পেট্রোল পাম্প কর্মকর্তা কর্মচারী তারা। এর বাইরে যারা খুদে ব্যবসায়ী, কারো হয়তো সে বলতেছে যে আমার একটা জেনারেটর আছে, আমার একটা অমুক আছে, এই কথা বলে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে হয়তো ৫০ লিটার নিয়ে গেল, হয়তো ১০০ লিটার নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে এইভাবে যদি ১ লাখ লোক সারা বাংলাদেশে তারা এই ৫০ লিটার ১০০ লিটার করে নিয়ে ছোট ছোট বোতলে ভরে ২ লিটার ৩ লিটার বোতলে ভরে তারা রাস্তায় যদি বিক্রি করে, তাহলে কম করে হলে ধরুন ৩ লাখ লিটার তেল এরকমভাবে রাস্তায় এই মুহূর্তে আছে মিনিমাম। আর যারা বড় মজুত করেছে ৩৫,০০০, ৪০,০০০, ১ লাখ লিটার পর্যন্ত বিভিন্ন মানুষ মজুত করেছে। ফলে তেলের যে ক্রাইসিস, এই যে ক্রাইসিস, এটা কৃত্রিম এবং আমাদের অভ্যাসের কারণে আমরা এই কাজগুলো করে চলছি। নিজের অস্থিরতা দেখাচ্ছি, অনেকেই মন্দ কাজগুলো করছে, আর এই বিষয়গুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এর ফলে এই তেল নিয়ে একটা নতুন অপরাধ জগৎ তৈরি হয়েছে। সরকার বলছে তেল বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে যাচ্ছে, এর কারণ হলো ভারতে বাংলাদেশের তেলের চেয়ে ওখানে মূল্য বৃদ্ধি, মানে মূল্য বেশি। অস্বাভাবিক নয়। হাজার হাজার লাখ লাখ, মানে যেখানে একটা পেঁয়াজ চোরাচালানি হয়, ১ কেজি পেঁয়াজ চোরাচালানি হয়, ১০ কেজি চিনি চোরাচালানি হয়, তো সেখানে ডিজেল পেট্রোল তো অনেক আগের থেকে আমাদের সীমান্তে চোরা কারবারির পণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, আজকে না, সেই স্বাধীনতার পর থেকেই। তো কাজে এই ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের তেল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে, অস্বাভাবিক না, কিন্তু দায়িত্ব তো সরকারের, তার অভিযোগ করলে তো হবে না। পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, কেন এই সীমান্তকে চেক দেওয়ার জন্য। ফলে তেল ভারতে চলে যাচ্ছে, এটা কোনো এক্সকিউজ না, এটা ফেরাতে হবে। তো এই যে দেখুন, চোরাচালানিতে কিছু মানুষ হঠাৎ করে জড়িত হয়ে যাচ্ছে, যারা হয়তো সীমান্তের পেট্রোল পাম্প থেকে স্বল্প পরিসরে চোরাচালানি করতে এখন সারা বাংলাদেশ থেকে সিন্ডিকেট করে সরকারকে বিপদে ফেলা বলেন, নিজেদের আয় রোজগার বাড়ানো বলেন, যা কিছু বলেন, তারা যে বিরাট একটা সিন্ডিকেট গড়ে তুলেছে, এটা অপরাধের একটা নতুন মাত্রা। ২ নম্বর হলো যে এই যে পেট্রোল পাম্প কর্মকর্তা কর্মচারীরা, তাদের যে অংশটি এই সময়টাতে অসৎ ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে। অর্থাৎ এই কয়েকদিনে সিন্ডিকেশন করে যদি এক একটা পেট্রোল পাম্প ১ কোটি ১.৫ কোটি টাকা লাভ করে, তারা চিন্তা করে যে এরকম ক্রাইসিস যদি মাঝে মধ্যে ২-৩ মাস পরে সৃষ্টি করা যায়, তাহলে সারা মাসে আমরা ১ লাখ টাকা নেট প্রফিট করতে পারি না, আর এই ধরনের ক্রাইসিসে আমি ১ কোটি টাকা ইনকাম করে ফেলছি, এটাই তো ভালো। এই অপরাধ প্রবণতা শুরু হয়ে গেল। একবার যে কোনো অপরাধ যদি শুরু হয়, এটা থামে না সহজে, কখনো থামে না, এটা চলতে থাকে। তো এই যে অপরাধ প্রবণতা শুরু হয়ে গেল, তারপর মানুষ যারা এই যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বাইরে অবৈধ ব্যবসা করার জন্য যেটা সিন্ডিকেট গড়ে উঠলে এই সময়টাতে, এরা পার্মানেন্টলি ব্যবসাটা করতে চাইবে। তারপর মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা, যার গাড়িতে ধরেন ৮০ লিটার তেল লাগবে, তার ৪০ লিটার তেল আছে, কিন্তু তারপর তার এখন তেল ভরতে হবে। এই যে তার যে একটা অনিশ্চয়তা বোধ, দেশের প্রতি বিশ্বাস না থাকা, আস্থা না থাকা, সরকারের প্রতি বিশ্বাস না থাকা, আস্থা না থাকা, এই জিনিসগুলো শেষ অবধি যদি অন্যান্য সেক্টরে, অর্থাৎ ধরুন ব্যাংকিং সেক্টরে একটা প্রবলেম হলো, তারপর চিনির ক্ষেত্রে একটা প্রবলেম হলো, চালের ক্ষেত্রে একটা প্রবলেম হলো, নিত্য প্রয়োজনীয় অন্য যে কোনো দ্রব্যের ক্ষেত্রে মানুষের এই অবিশ্বাসটা চলে এলো সরকারের উপরে, ডিমের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে, কয়টা সামাল দেবেন আপনি বলেন? তাহলে এই যে মানুষের